আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক খবর নিয়ে আসলে মাঝে, মাঝে আমি কিছু কথা বলি। কারণ আন্তর্জাতিক রাজনীতির সাথে আমাদের দেশীয় রাজনীতিও অনেকটা নির্ভর করে এবং দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা অনেক কিছুই কিন্তু আন্তর্জাতিকতার সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন আর এই পৃথিবীর কোনো দেশই আরেকটি দেশ থেকে বিচ্ছিন্ন নয়। প্রতিটি দেশের সাথেই প্রতিটি দেশের কোনো না কোনোভাবে লেনদেন আছে, ব্যবসায়িক লেনদেন আছে, বিভিন্ন কিছু আছে। তো সেই ক্ষেত্রে যে গাজায় যুদ্ধ চলছে আজকে দীর্ঘ প্রায় ৮ মাস। তো সেখানে প্রায় ৩৫,০০০ এখন প্রায় ৩৬,০০০ ফিলিস্তিনি শিশু, নারী, আবার বৃদ্ধ বনিতা তাদেরকে এই খুন করা হয়েছে। বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং সেই জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে এটা মামলা হয়েছে এবং সেখানে শুনানি হয়েছে, বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে, সেগুলোর ডকুমেন্টস নিয়েই আলোচনা হয়েছে। তো সর্বশেষ আইসিসি একটি সিদ্ধান্তে পৌঁছে গেছে যে তারা একটি রায় প্রদান করবে যে সেখানে ইসরায়েলি যে সরকার, নেতানিয়াহু এবং তার সাথে তার সরকারে যারা আছে এরকম কয়েকজনের মধ্যে আইসিসি তারা একটা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান আইনজীবী করিম খান, তিনি এই গত পরশু তিনি আইসিসির কাছে তিনি কিছু প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের নেতানিয়াহু সহ সরকারের কয়েকজন আর হামাসের শীর্ষস্থানীয় ৩ জন নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য। এবং গাজায় যে গণহত্যা হয়েছে, গাজায় যে মানুষকে অকাতরে মারা হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষেই আইসিসি হয়তো এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ১ নম্বর বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা নড়েচড়ে বসেছে। সেখানে করিম খানকে, যে আইসিসির যিনি আইনজীবী, করিম খানকে হুঁশিয়ার করে আমেরিকার ১২ জন মার্কিন রিপাবলিকান সিনেটর তারা চিঠি দিয়েছে হুঁশিয়ারি দিয়ে যে এই কাজটি যেন করানো হয়, নেতানিয়াহুর বিরুদ্ধে যাতে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা না হয়। এবং এই ক্ষেত্রে আইসিসির উপর মার্কিন নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছেন আবার যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই জিনিসগুলো আমাদেরকে আসলে ভাবাচ্ছে, কারণ এই আইসিসি বিশ্বের বিভিন্ন দেশে যারাই মানবতা বিরোধী অপকর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন হলো তখন পুতিনের বিরুদ্ধে তড়িঘড়ি করেই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। পুতিন তো আজকে ২.৫ বছর চলছে, প্রায় ২.৫ বছরে তো সেখানে ৩৫,০০০ মানুষ মারেনি এবং এত ঘরবাড়ি বিধ্বস্ত হয়নি। কিন্তু গাজায় তো ৭ মাসের মধ্যে যা হয়েছে সেটা একটা নজিরবিহীন ঘটনা। এবং গাজাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত কবরস্থান। সেখানে চিকিৎসা নেই, সেখানে খাবার নেই, খাবারের সাহায্য নিয়ে আসা হচ্ছে সেখানে যারা ইসরায়েলের যারা অধিকৃত অঞ্চলে বসবাস করে তারা সেই সমস্ত ট্রাক, লরি তারা বাধা দিচ্ছে এবং সেই সমস্ত খাবার উদ্বাস্তুদের জন্য কিংবা গাজাবাসীদের জন্য যে সমস্ত খাবার আসছে সেগুলো তারা ফেলে দিচ্ছে এবং ফেলে পায়ে মারাচ্ছে, এটার উপরে নাচছে। অর্থাৎ বুভুক্ষ মানুষকে একপাশে রেখে তারা উল্লাস করছে, ওই সাহায্য ত্রাণ তারা দিচ্ছে না, লুটে নিচ্ছে। এরকম একটি অমানবিক একটি সিচুয়েশনের মধ্যে আমেরিকা তারা হুঁশিয়ারি দিচ্ছে আইসিসিকে, তারা যেন নেতানিয়াহু এবং তার সরকারের যে ৩ জনের উপরে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একটা প্রস্তুতি, সেটা যেন না করা হয়। এবং সেই সাথে সাথে অনেক আমেরিকার সাথে অনেক ইউরোপীয় নেতাও আছেন, কিন্তু এর বাইরে আবার দেখা যাচ্ছে যে ইউরোপেরই আবার অনেক নেতা আছেন যারা এটার বিরুদ্ধে নয়, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে নয়। কারণ যদি রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি, পুতিনের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, এত কম সংখ্যক মানুষ মেরে আর এত বেশি সংখ্যক মানুষ মেরে একটা অঞ্চলকে বিধ্বস্ত করে, স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছুকে ধ্বংস করে দিয়ে 35-36 হাজার মানুষকে মেরে তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা দিতে না পারে, তাহলে আইসিসি তো অবশ্যই বিতর্কিত হবে। এবং এই ক্ষেত্রে তো আমেরিকা সহ ইউরোপের কান্ট্রিগুলোকে আমরা মানবিক রাষ্ট্র হিসাবে দেখি। তো মানবিক রাষ্ট্র, মানবিক সরকারগুলো যদি অমানবিক আচরণকে তারা যদি সমর্থন করে, এটাও আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। তাহলে বিশ্বে শান্তি আসবে কোত্থেকে? পথ তো আছে, যে কোনো একটি পথে শান্তি স্থাপন করার জন্য একটা উদ্যোগ আয়োজন তারাই নিতে পারে। কারণ এই ফ্রাঙ্কেনস্টাইন দানব, এটা যারা তৈরি করেছে তাদেরকেই এই ফ্রাঙ্কেনস্টাইন দানবকে বিকল করতে হবে, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণের ভারটা আমেরিকা যুক্তরাষ্ট্রের হাতে। আজকে কিন্তু আমেরিকা সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যে তিনি কি মানবতার পক্ষে না মানবতার বিপক্ষে। তাকে প্রমাণ করতে হবে তিনি মানবতার পক্ষে। যদি মানবতার পক্ষে হয়, তাহলে অবশ্যই ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা, সেটার একটি স্থায়ী সমাধান তাকেই খুঁজে বের করতে হবে। কারণ এই সমস্যার মূল কেন্দ্রে হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। সম্প্রতি ইউরোপের 3টি দেশ তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। 28 মে তারা দিবে। আমি গতকালও এটা বলেছি যে সেখানে আয়ারল্যান্ড আছে, সেখানে স্পেন আছে, তো নরওয়ে আছে, তারা এখানে স্বীকৃতি দেবে। যদি এই স্বীকৃতি ইউরোপের এই 3টি দেশ দেয়, ইউরোপের অন্যান্য দেশগুলো আস্তে আস্তে আগ্রহী হবে। কারণ আমরা ইউরোপকে ধরে থাকি একদিন সভ্য অঞ্চল হিসাবে। সেখানকার শাসন ব্যবস্থা চমৎকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের সুসম্পর্ক আছে। এবং এই যে ইউরোপীয় ইউনিয়ন, তারাও বিশ্বের বিভিন্ন দেশে মানবিকতার জয়ধ্বনি তুলে থাকে এবং তারাও পৃথিবীর বিভিন্ন দেশে সাহায্য সহায়তা করে থাকে। যখনই কোনো বিপর্যয় ঘটে সেখানে তারা ছুটে চলে যায়। তাই আমরা আশা করব যে আগামী দিনগুলোতে যে আমেরিকা যুক্তরাষ্ট্রেরই প্রধান ভূমিকা থাকা উচিত, যে গাজা অর্থাৎ ফিলিস্তিনের যে সংকট, তার সংকটের সমাধান করা, এবং ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র আলাদা আলাদাভাবে যাতে তারা স্বাধীন মতন জীবন পরিচালনা করতে পারে, স্বাধীন মতো তাদের নাগরিকদের বসবাস করতে দিতে পারে, সেরকম একটি পরিবেশ নিশ্চিত করা। ধন্যবাদ, ভালো থাকবেন।